শিপিং মার্কেট কতটুকু বিস্তার লাভ করতে পেরেছে? আগের থেকে আমরা খুব ভালো অবস্থায় আছি। পোর্ট সেক্টরে আমরা উন্নতি করছি, আমাদের চিটাগংটা খুব ভালো করছে। বাংলাদেশের মার্কেটে বর্তমান যে সিফিয়াররা তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? দেখুন, আমাদের জব মার্কেটটা যে খুব বিশাল ওরকম না। ভিসাটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। এছাড়া কিছুটা নাবিকদের পলায়নের কিছু ইস্যু আছে। জাহাজ কোম্পানি শুধু বাংলাদেশিদের জন্য কিন্তু বসে থাকবে না, হয়তো অন্য কোনো দেশ থেকে নিয়ে নিবে। সিফেয়ারদের ভিসা প্রবলেমটা আসলে আলাদাভাবে ডিল করা উচিত, নট লাইক আদার বাংলাদেশি বাংলাদেশি সাধারণ নাগরিকরা যেভাবে যায় সেইভাবে ডিল করলে আসলে এইটা সমস্যার সমাধান জীবনে হবে না। শুভ সময় দর্শক। মেরিনারদের সুযোগ সুবিধা স্বার্থ সুরক্ষায় সবসময় কাজ করে যাচ্ছে মেরিনার্স টিভি। মেরিনার্স টিভির নিয়মিত আয়োজন ব্র্যান্ডিং মেরিনার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের পর্বে আমাদের স্টুডিও আলোকিত করতে এসেছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মুস্তফা আজিজ শাহিন স্যার। স্যারের কাছ থেকে আমরা জানব মেরিনারদের বর্তমান সুযোগ সুবিধা বা স্বার্থে কতটুকু আমরা আগাতে পেরেছি বা আমাদের কতটুকু সম্ভাবনা রয়েছে এবং কি করলে আমাদের এই মেরিন ইন্ডাস্ট্রি আরও বেশি উন্নত করতে পারে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, শিপিং মার্কেট সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে এটি আমাদের দেশে কতটুকু আহ, বিস্তার লাভ করতে পেরেছে। বাংলাদেশের শিপিং মার্কেটটা যদি বলি, আমাদের শিপিং মার্কেটে আপনাদের শিপ ওনারশিপে আগের থেকে আমরা খুব ভালো অবস্থায় আছি। বাট যে অবস্থাটা আছে সেটা আসলে বিশ্বের বহির্বিশ্বের সাথে আমরা তো প্রতিযোগিতা করার মতো অবস্থায় নেই। আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে দুইটা শিপ দিয়ে শুরু হয়েছিল। বর্তমানে 100+ শিপ আছে। আমি যদি ভুল না করে থাকি সেটা 108 সংখ্যাটা। কিন্তু যদি আমি আমার সাথে কম্পিটিটর যারা দেখি, পানামা বলেন, লাইবেরিয়া বলেন, অথবা যারা অন্য দেশ আছে, তাদের শিপ সংখ্যা আরও অনেক বেশি। সো এই জায়গায় আমাদের উন্নতি করার সুযোগ আছে। এছাড়া আমি যদি একটু পোর্ট সেক্টরটা দেখি, পোর্ট সেক্টরে আমরা উন্নতি করছি, আমাদের চিটাগংটা খুব ভালো করছে। মংলা পোর্ট যদিও এত ভালো করছে না। এই জায়গাগুলোতে আমাদের উন্নতির একটা জায়গা আছে। আর একটু ভালো পোর্ট ম্যানেজমেন্ট করা, আর একটু ইজ অফ ডুইং বিজনেসে ভালো করা, লজিস্টিক্স ইন্ডেক্সে ভালো করা, এই যে জায়গাগুলোতে আপনার কার্গো খালাসগুলো করাতে, কার্গো ডিসচার্জ খালাস অথবা হচ্ছে আপনার শিপগুলা টানানোর টাইম কমানোতে অনেকগুলো কাজ করা আছে। এছাড়া শিপ বিল্ডিং সেক্টর যদি দেখি, এই সেক্টরটা ফ্লারিশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল, বাট বাংলাদেশে এখনও পর্যন্ত ব্যাংকের ইন্টারেস্ট রেট অথবা অন্য অন্য পার্সপেক্টিভ বিবেচনা করে আসলে যে পর্যন্ত আগানোর কথা ছিল সে পর্যন্ত আগায়নি। তবে আসার কথা হচ্ছে কিছু একটা মার্কেটে আমরা ভালো করছি, সেটা হচ্ছে শিপ রিসাইক্লিং মার্কেট অথবা শিপ ডেভলিউশন মার্কেট। স্ক্র্যাপিং মার্কেটে আমরা হচ্ছে নাম্বার 1। সো এই জায়গাও চ্যালেঞ্জ আছে আমাদের, গ্রিন শিপ রিসাইক্লিং অথবা ইকো শিপ রিসাইক্লিং যেটাই বলি আমরা। তো এই জায়গায় আমাদের উন্নতি করার সুযোগ আছে। এই জায়গায় আমাদের কম্পিটিটর ভারত এবং পাকিস্তান, এছাড়া তার্কি এবং চায়নাও কিছু করে থাকে। সো এই জায়গায় আমরা যত তাড়াতাড়ি হংকং কনভেনশন কমপ্লাই করতে পারবো, গ্রিন শিপ রিসাইক্লিং এর দিকে যেতে পারবো, তো তাতে উন্নতি করতে পারবো বলে আমি আশাবাদী। স্যার, শিপিং মার্কেটের সাথে মেরিনারদের জব মার্কেটের এটার সম্পর্কটা আসলে? শিপিং মার্কেটটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ মার্কেট। এখানে প্রচুর পয়সা দরকার একটা শিপ ওন করতে হলে। সো শিপিং মার্কেটটা অলওয়েজ সাইক্লিকাল আকারে চলে, ঢেউয়ের মতো চলে। তো যখন মার্কেটটা খুব পিক থাকে তখন জাহাজের ভাড়া বেশি থাকে, এবং জাহাজের ভাড়া বেশি থাকলে জাহাজ ওনারা তখন হচ্ছে আরও শিপ কিনতে আগ্রহী হয়। স্বাভাবিক, তখন হচ্ছে সিফেয়ারদের জব মার্কেটটা খুব চাঙ্গা থাকে এবং সিফেয়াররা খুবই হচ্ছে হাই মার্কেটে, হাই কম্পিটিটিভ স্যালারিতে জয়েন করে। আবার যখন ডাউন ফেজে থাকে তখন যেটা হয়, আপনার ট্রেডটা কমে যায়, শিপ ওনারা শিপগুলো সেল করার চিন্তা করে, তখন শিপের সঙ্গে কমতে থাকে, সিফেয়ারদের জব মার্কেট আস্তে আস্তে ডাউন হয়। এটার সাথে আলটিমেটলি শিপিং মার্কেটটা যত ফ্লারিশ হয়, যত ভালো থাকে, যত আপ দিকে থাকে, তখন আসলে শিপিং মার্কেটটা ভালো থাকে, সিফেয়ারদের জব মার্কেটটা ভালো থাকে।
আবার ডাউন দিকে হলে সিপিএর জব মার্কেটটা প্রপোর্শনালি নিচে নামতে থাকে। স্যার আমাদের বাংলাদেশের মার্কেটে বর্তমান যে সিফিয়াররা তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? দেখুন, আমাদের জব মার্কেটটা যে খুব বিশাল ওরকম না। আমাদের জব মার্কেটটা মেনলি সিঙ্গাপুর বেসড অথবা দুবাই বেসড জব মার্কেট। সো আমাদের জব মার্কেটে বাল্ক কেরিয়ার অথবা কন্টেনার এই শিপগুলো আপনার হচ্ছে সাইন অফ অথবা এইসব জবগুলো সোর্সিং করা হচ্ছে আইদার ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর থেকে। আর ট্যাঙ্কার মার্কেটে জবগুলো সোর্সিং করা হচ্ছে দুবাই, সৌদি আরব এই জোনটা থেকে, মিডিল ইস্ট জোনটা থেকে। এখন সিঙ্গাপুরে আমার ভিসা পেতে এখন একটু ভালো অবস্থায় আছে, 3 থেকে 7 দিন অথবা 15 দিন লাগে। কিন্তু ইন্ডিয়ার যদি পার্সপেক্টিভটা বলি, ইন্ডিয়ার পার্সপেক্টিভটা আসলে ভালো না। ইন্ডিয়াতে তারা একটা ভিসা দিতে গেলে যেটা করে থাকে তারা হচ্ছে একটা নির্দিষ্ট পোর্টের জন্য এবং 72 ঘন্টা অথবা একটা সার্টেন টাইমের জন্য তারা এই ভিসাটা দিয়ে থাকে। সো এই জায়গায় আপনার হচ্ছে আমাদের সিপিআর জয়েন করাতে খুব প্রতিকূলতার সম্মুখীন হয়ে থাকে। সো বিভিন্ন জায়গায় ভিসা প্রবলেম। আর ইউই মার্কেটটাতে এখন ভিসা দেওয়া বন্ধ। সো এই জন্য ট্যাঙ্কার মার্কেটটাতে বাংলাদেশি সিফেয়াররা চাইলেও এন্ট্রি করতে পারছে না অনেক ক্ষেত্রে। সো ভিসাটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। এছাড়া কিছুটা নাবিকদের পলায়নের কিছু ইস্যু আছে। তো এটা আসলে অফিসারদের ক্ষেত্রে হয়ে থাকে না, ম্যাক্সিমাম ক্রুদের ক্ষেত্রে হয়ে থাকে। সো ওই জায়গাটাতে একটা কনসার্নের বিষয় আছে। এছাড়া কিছু কিছু জায়গায় কমিউনিকেশনের কিছু প্রবলেম আছে রেটিং লেভেলে। আর এজেন্সিগুলা হচ্ছে কিছু কিছু জায়গায় ম্যাল প্র্যাকটিস করে থাকে, সবাই না, কিছু ভালো এজেন্সি আছে যারা কিছু খারাপ প্র্যাকটিস করে থাকে, কিছু আন্ডারহ্যান্ড মানি নিয়ে থাকে, যেটা আসলে বলা ঠিক না। সো এই জাতীয় জায়গাগুলোতে আলটিমেটলি সিফাররা খুব ভালো প্রবলেম ফেস করছে। স্যার আপনি কি মনে করেন যে যারা আপনি যেটা বললেন যে ক্রু যারা আছে অনেক সময় বিভিন্ন উন্নত দেশের পোর্টে গিয়ে তারা মানে হারিয়ে যায় বা আর জাহাজে ফেরে না, সেক্ষেত্রে কি আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কি এক্ষেত্রে? অবশ্যই একটা সিফিয়ার যখন আপনার কোনো একটা পোর্টে যায়, সেটা ক্রু হোক অফিসার হোক যেই হোক, সে যখন একটা বাইরের দেশে যে ডিজার্শন করে অথবা পলায়ন করে, সো তখন হচ্ছে ওই দেশে স্বাভাবিক ভিসা প্রবলেম আমরা ফেস করতে থাকি, ভিসা রেস্ট্রিকশন ফেস করতে থাকি। এখন বাংলাদেশি সিফেয়ার হোক, একটা নর্মাল শ্রমিক হোক অথবা নর্মাল একটা নাগরিক হোক, বাংলাদেশেরই তো ভাবমূর্তি। হ্যাঁ একজাক্টলি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। সো এটা একটা শ্রমিকও করলে আলটিমেটলি বাংলাদেশের জন্য রেজিস্ট্রেশন চলে আসে, সেটা অটোমেটিকলি সিফেয়ারদের জন্য চলে আসে। এটা হচ্ছে একটা প্রবলেম। আর একটা হলো যে শিপিং কোম্পানি থেকে আপনি এই কাজটা করলেন, পলায়ন করলেন, সেই শিপিং কোম্পানি একটা হিউজ জরিমানা দিয়ে ওই পোর্ট থেকে তাকে আসতে হয়, কারণ তার শিপ থেকে আপনার ডিপার্ট হয়েছে। তো এই জরিমানাটা দেওয়ার পরে স্বাভাবিক সে হচ্ছে চিন্তা করে যে বাংলাদেশি সিফেয়ার নিব না, ঠিক আছে। সো একটা হিউজ জব মার্কেট, সে হয়তো বা 50-100 জন সিফেয়ার নিত, যেটা দিয়ে হিউজ পরিমাণ রেমিটেন্স আসতো। সো এই রেমিটেন্সগুলো আলটিমেটলি আর আসবে না। সে হচ্ছে অন্য যে আমার পরিবর্তে অথবা ভিয়েতনাম থেকে যাচ্ছে, কম্বোডিয়া থেকে অথবা হচ্ছে আমাদের মায়ানমার অথবা ইন্ডিয়া থেকে সেই জবটা সোর্সিং করবে নেক্সট ফিউচারে। সো এই জাতীয় প্রবলেমগুলো আমরা ইন ফিউচারে ফেস, মানে এই একটা পালন করছে একজন, কিন্তু সাফার হচ্ছে 200 জন, 250 জন, 500 জন। স্যার এই যে আমাদের যে মেরিন কমিউনিটির ক্ষেত্রে যে সকল সমস্যা বা যে সকল বিষয়াদি আছে, যেমন ধরেন যে ভিসা পেতে গেলে আসলে অনেক সময় লাগছে বা অনেকের ভিসাই হচ্ছে না, সেক্ষেত্রে তার কিন্তু সেই যে জাহাজ কোম্পানি শুধু বাংলাদেশিদের জন্য কিন্তু বসে থাকবে না, হয়তো অন্য কোনো দেশ থেকে নিয়ে নিবে। সেক্ষেত্রে স্যার আমাদের পলিসি মেকারদের কি কোনো একটা বিষয় উদ্যোগ নিতে পারে কিনা যে এই ধরনের সমস্যা যেন না হয়? দেখেন, সিফেয়ারদের ভিসা প্রবলেমটা আসলে আলাদাভাবে ডিল করা উচিত, নট লাইক আদার বাংলাদেশি বাংলাদেশি সাধারণ নাগরিকরা যেভাবে যায় সেইভাবে ডিল করলে আসলে এইটা সমস্যার সমাধান জীবনে হবে না। So, আমাদের শিপিং জিনিসটা যখন একটা জায়গায় ভিজিট করে, তার অবশ্যই প্রায়োরিটি থাকা উচিত যে বাংলাদেশের সিফেয়ার হলে হি ইজ হিয়ারিং ওয়ান সোর্স অফ ডকুমেন্টস সিডিসি। সো সে হচ্ছে গ্রিন চ্যালেঞ্জ দিয়ে চলে যাবে, তার ভিসা ফ্রি থাকবে অথবা ওকিটু বোর্ড থাকবে, বা সে একটা সব ইজি অ্যাক্সেস অনলাইন ভিসা পাবে। এই যেহেতু কিছু অ্যারেঞ্জমেন্ট তাকে এটা খুঁজতে হবে। আপনি এই যেহেতু ডিপ্লোম্যাটিক চ্যানেলে যখন আপনার হচ্ছে একটা মিনিস্টার টু মিনিস্টার লেভেলে, প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট লেভেলে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে যখন কথা হয়, আসলে এগুলো খুব একটা বেশি ইস্যু কাজ করে না। আমরা আসলে অনেক বড় বড় ইস্যু নিয়ে যাই, কিন্তু এই ছোটোখাটো ইস্যুগুলো নিয়ে আমরা আসলে কেউ কনসার্ন করি না। তো এই জায়গায় আমাদের মনে হয় একটু কনসার্ন করার দরকার আছে। আর এছাড়া আমাদের যে শিপিং আছে অথবা ডিপার্টমেন্ট অফ শিপিং যে ডিপার্টমেন্ট আছে, এখানে আসলে সার্ভে, ট্রেনিং অথবা হচ্ছে সার্টিফিকেশন, সবগুলা ডিপার্টমেন্ট একসাথে আসলে একটা কনজাস্টেড অবস্থায় আছে।
সেই ডিপার্টমেন্টগুলোতে মনে হয় লোক বাড়ানো জলগ্রহণ একটু বাড়ানোর দরকার আছে, ইন্ডিভিজুয়ালি কিছু টাস্ক অ্যাসাইন করা দরকার এবং তাদের রেগুলার ট্র্যাক করা দরকার কোন কোন জায়গাতে সার্টিফিকেশনের সমস্যা হচ্ছে, কোন কোন জায়গাতে ভিসার প্রবলেম আছে। এই জাতীয় জিনিসগুলো রেগুলারলি অ্যাড্রেস করে মিনিস্টার অথবা যে কেউ উচ্চপদস্থ কেউ জেলে তার সাথে আসলে নন ভার্বাল অথবা বিভিন্ন সরকারি ইয়াতে আপনার হচ্ছে এজেন্ডা হিসেবে এই জিনিসগুলা ইস্যুগুলো রেজ করা, এটা হচ্ছে আমাদের মনে হচ্ছে ইন ফিউচারে করা দরকার খুব বেশিভাবে। স্যার, বর্তমানে একটি বিষয় নিয়ে খুব সমস্যা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লোমাধারী যারা আছে তাদেরকে সিডিসি দেওয়ার ক্ষেত্রে যারা ক্যাডেট কোর্স কমপ্লিট করেছে তারা আসলে এটা কখনোই চাচ্ছে না। সেক্ষেত্রে এটা একটা কনফ্লিক্ট হতে পারে কিনা? আহ, বাংলাদেশে যদি স্বাধীনতার পর থেকে দেখি, এটা হচ্ছে একটা মেইন একাডেমি থেকে যারা পাস আউট হয় ইন্টারমিডিয়েট পাস করার পরে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তারা আসলে এই ডিগ্রিটা এই ফ্যাসিলিটি অ্যাভেল করে থাকে। এখন আপনি যদি এসসি পাস কোনো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আপনি যাওয়ার সুযোগ দিয়ে থাকেন, তাহলে কেন সে একটা নতুন যে একজন ইন্টারমিডিয়েট পাস ছেলে সে কেন আসলে মেরিন ইয়াতে যাবে, মেরিন সেক্টরে যাবে? এটা হচ্ছে একটা প্রশ্ন, এটা দ্বিমত থাকতে পারে। এছাড়া আপনার হচ্ছে আমাদের একটা কনভেনশন আছে, ইন্টারন্যাশনাল কনভেনশন, যেটা বলা হয় STCW। ওটাতে কিছু কারিকুলাম আছে, কিছু গাইডলাইন আছে। সো ডিপ্লোমা সিডিসি যারা আছেন মেইন ইঞ্জিনিয়ার, তাদেরও আসলে একটা জব ফিল্ড আছে, তাদেরও একটা ইয়ে আছে। এখন তাদের আসলে STCW ফলো করে আসলে তাদের ডিগ্রিটা অথবা হচ্ছে আদার্স কিছু দেওয়া হয় না, আমি যতটুকু জানি। তো মেইন একাডেমি যেটা দেওয়া হয়। সো এই জায়গাতে যখন আমি STCW অ্যাপ্লাই না করবো, কোনো না কোনো সময় দেখবেন আপনার হচ্ছে পলায়নের ঘটনা ঘটবে অথবা হচ্ছে জাহাজে তারা ডিফিকাল্টি ফেস করবে। সো আমাদের ওভারঅল বাংলাদেশের এই ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। এবং কোনো এক সময় এমনও দেখা যেতে পারে আমরা ওদের কমপ্লায়েন্সের জন্য অথবা কমপ্লাই না করার জন্য আইএমও ব্ল্যাক লিস্টে চলে যাব, যেটা হোল কমিউনিটি হিসেবে আমাদের বাংলাদেশের জন্য ক্ষতিগ্রস্ত হবে। স্যার, আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিও আলোকিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমাদের অতিথির কাছ থেকে সমস্যা, সম্ভাবনা এবং মেরিনারদের ভবিষ্যৎ প্রকল্প বা প্রজেক্ট কেমন হওয়া উচিত এ বিষয়ে আমরা অবগত হলাম। পরবর্তী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য সাফল্য কামনা করে আল্লাহ হাফেজ।